Hello everyone, welcome to Code Talk, first ever entrepreneurial web series in Bangladesh. In this Code Talk, right now, we will feature Mr. Tauhid Hussain, the General Secretary of BACCO, Bangladesh Call Center Association, Outsourcing Association. So, Tauhid bhai, welcome to Code Talk. ধন্যবাদ ইমরান ভাই। কোর্টক আপনাদের একটা চমৎকার সেশন হচ্ছে, যেটা আমি অলরেডি কয়েকটা সেশন দেখেছি। তো আপনাদের কোর্টকের যেসব আপনারা জার্নিগুলি নিয়ে আসছেন, ডেফিনেটলি এটা আমাদের ইউথদের জন্য বা আমাদের যারা এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট কাজ করছে তাদের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এক্স্যাক্টলি। এবং তৌহিদ ভাই সম্পর্কে যদি একটু বলতে হয়, তৌহিদ ভাই ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাক্টিভ পার্সন ইন আওয়ার ইন্ডাস্ট্রি। আইসিটিতে তৌহিদ ভাই নাই এমন কোনো জায়গায় আমি দেখি নাই। এবং তৌহিদ ভাই মোটিভেটস আস ইন সাচ এ ওয়ে যেটার থ্রুতে আমরা কিন্তু অনেক জিনিস জানতে পারি এবং অনেকভাবে কানেক্টেড থাকার জন্য আমরা লক্ষ্য পাই তৌহিদ ভাইয়ের থ্রুতে। সো আজকে কোর্টকে তৌহিদ ভাইকে আনার মূল উদ্দেশ্য হলো ব্যক্তি তৌহিদ ভাই। আজকে যে তৌহিদ ভাই এখানে আছেন, ইটস আ লং জার্নি, রাইট তৌহিদ ভাই? যদি ক্যারিয়ার লাইফ বলি বা আমি আমার কোম্পানির নামে বলি ফিফোটেকের, অলমোস্ট মোর দেন 17 ইয়ার্স। রাইট। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে জার্নি শুরু। আচ্ছা, একটু জার্নিটা শুনতে চাই আর কি আমরা। আসলে প্রথমত যেটা যারা শুনছেন বলতে চাচ্ছি যে বিজনেসের জন্য আসলে শর্টকাট নেই। আমরা আসলে অনেক কিছু চিন্তা করি যে এই যে শর্টকাট পলিসিতে আমরা কাজ করব বা আমাদের ডেভেলপমেন্ট হবে। আমি ব্যাক 2002-তে আমি সিএসসি গ্রাজুয়েট, তখন আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তাম। তো সেকেন্ড ইয়ারে থাকতে আমি একটু শখের বসেই ভাবলাম আমরা একটা কোম্পানি করি। তো আই এম দ্য ফার্স্ট পারসন যে আমাদের ইউনিভার্সিটির মধ্যে তখন আমরা কোম্পানি একটা শুরু করা। সো আমরা 4 ফ্রেন্ড, লাইক আমি আমাদের চিন্তা করেছিলাম যে 4 জন নিব, কাদেরকে নিব বিজনেসের জন্য। ফার্স্ট আইডিয়া ছিল যে আমি মার্কেটিংয়ে কাজ করব। তো আমাদের যে সিজিপিএ হাইয়েস্ট ছিল তাকে বললাম, ভাই তুমি আসে প্রোগ্রামিংয়ে হেল্প করো, সফটওয়্যার ডেভেলপমেন্টে। আরেকজন ছিল রোবোটিক্স এক্সপার্ট, তাকে নিলাম হার্ডওয়্যারের কাজগুলির সময় সে আমাদেরকে সাপোর্ট দেবে। আরেকজন ফ্রেন্ড ছিল, সে আবার মোহাম্মদপুর, যেহেতু আমি অফিস নিয়েছিলাম মোহাম্মদপুরে, এসে লোকাল, সো হি উইল গিভ আস দ্য লজিস্টিক সাপোর্ট। সো আমরা এই 4 জন মিলে কিন্তু আমাদের জার্নি শুরু করেছি। আমার খেয়াল আছে আমাদের অফিস ভাড়া ছিল 6,000 টাকা তখন, 17 বছর আগে। জি, ওকে, 6,000 টাকা। এবং সেখানে আমাদের স্কোয়ার ফিট ছিল প্রায় 200-এর মধ্যে একটা স্কোয়ার ফিট প্লেস, এবং সাথে ছোট একটা ব্যালকনি ছিল, ওখানে বিকেলে চাটা খেতাম আর কি। সো যাই সেকেন্ড ইয়ারে থাকতেই আমরা যখন কাজ শুরু করি, তখন জার্নিটা ছিল আসলে একদম নিউ। একটা কোম্পানি চালানোর জন্য যেসব অভিজ্ঞতাগুলো লাগে, যদি আপনি দেখেন যে একটা কোম্পানি কিন্তু রান করে, যদি আমি 4টা পিলার বলি, আমার একটা কনসেপ্ট আছে যে প্রথমে আমাকে লিগাল পার্টগুলো ওকে করতে হবে। পিলার নাম্বার 1 লাইক আপনার ট্রেড লাইসেন্স বলেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আদার স্টাফস। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচার। সো উই নিড হ্যাভ এ রাইট ইকুইপমেন্ট বা রাইট ডিভাইসেস ফর ওয়ার্ক। নাম্বার 3 হচ্ছে স্কিল রিসোর্সেস। আপনার ডিভাইস হয়ে গেল, অফিস হয়ে গেল, ডেকোরেশন করলেন, আপনার জন্য লিগাল পার্টও কমপ্লিট, বাট ইউ নিড স্কিল পার্সন হু উইল রান দ্য শো। সো 3টে যখন হয়ে যায়, দেন দ্য 4th পিলার হচ্ছে ফর মি ইজ আ বিজনেস ডেভেলপমেন্ট। সো লাইক আপনার কাছে সব কিছু আছে কিন্তু কাজ নেই, তাহলে কিন্তু এটা রান করবে না। সো 2003-তে যখন আমরা কাজ মানে ফুল ফেজে কাজ করছি, তখন আমি একটা সলিউশন ডেভেলপ করি। তো আমাদের টিম থেকে, এটা হচ্ছে আপনার ব্রডব্যান্ডের যে ডিশের লাইনের যে সফটওয়্যারে আপনার মুভি শো করে, সো ওইটা কিন্তু তখন ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হতো সলিউশনটা। সো আমরা যখন করি তখন এটা খুব ভালো মার্কেট পায়। আমার মনে আছে যে 17 বছর আগে। 17 বছর আগে। তো 1 বছরের মধ্যে আমি প্রায় 22টা সলিউশন বিক্রি করি। তো পার সলিউশন ছিল আমার মাত্র 1 লাখ টাকা করে ওই সময়ে এটা 5 থেকে 8 লাখ টাকা করে কিনে আনতো বাইরে থেকে। সো যেহেতু আমরা অনেক কমে দিতাম আমাদের লোকাল প্রোডাকশন, তো 1 বছরের মধ্যে আমার 2003-তে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 22-23 লাখ টাকার মতো টার্ন ওভার হয়ে গেল। এটা হিউজ মানি ফর এনি স্টুডেন্ট। এক্স্যাক্টলি। এবং আরেকটা জিনিস, আমি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিতে চাই, যে ওই সময় কিন্তু আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মাধ্যমেই কিন্তু এন্টারপ্রেনারশিপ লাইফে প্রবেশ করলেন সাবকনশিয়াসলি, রাইট? এখানে কিছু ব্যাপার আছে যে আমাদের টিমের মধ্যে আমি ছিলাম লাইক, আমি আমাদের কালচার ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবেরও প্রেসিডেন্ট ছিলাম,
এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সো বিভিন্ন কাজগুলি সাথে রিলেটেড ছিলাম। যদিও সিজিপিএ খুব ভালো ছিল না, লাইক 10-20 3.7 হয়েছিল মনে হয়। দ্যাটস হিউজ। এবং মানে আমরা যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে 3.7 ইটস হিউজ, মানে আমরা বলতে পারি। দেন যেটা আমাদের চ্যালেঞ্জ ছিল, মানে বেসিক্যালি 2003-তে ওই এক বছর ছিল ইনকাম করার সময় এবং 2004টা ছিল আমার খরচ করার সময়। কি হয়েছে, এক বছরের মধ্যে কিন্তু সব মানি শেষ। যখন আপনি একটা কোম্পানি রান করবেন, ইউ শুড হ্যাভ স্ট্রং অ্যাডমিনিস্ট্রেশন, ইউ শুড হ্যাভ স্ট্রং ম্যানেজমেন্ট, স্ট্রং ফাইন্যান্স পিপল, স্ট্রং মার্কেটিং পিপল, কাস্টমার সার্ভিস। সো প্রতিটা কিন্তু আলাদা আলাদা খাত। আমরা আসলে ভাবি যে একটা বিজনেসে আসলে একজন, যেটা আমি বলি আমি টেক ব্যাকগ্রাউন্ডে, বাট আমি যেহেতু কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি ছিলাম সবসময়, আমি কিন্তু আদার্স কিছু এক্সপিরিয়েন্স ছিল। বা যদি কোনো টেকনোলজি ফ্রেন্ডলি কেউ বলে যে আমি বিজনেস করবো, তার কিন্তু আদার্স সাপোর্টগুলি লাগবে। এক্স্যাক্টলি, কারণ যদি এন্টারপ্রেনারশিপে কিন্তু একজন দিয়ে রান করা যাবে না। 2004-এ যেটা হলো যে আমার সব টাকা শেষ, অফিস ভাড়া দেওয়া যাচ্ছে না। এর মধ্যে আমাদের ফ্রেন্ডদের মধ্যে দুজন চলে গেল পিএইচডি করতে, পার্টনারদের মধ্যে। সো টাটা বাই বাই চলে গেল। সো আরেকজন ছিল, সে চলে গেলো আমেরিকাতে, আপনি একলা, আমি একা। সো 3-4 মাস খুব টাফ টাইম, কারণ টাকা যখন ইনকাম হয়েছে, মনে করেন এক বছর সব খরচ আমি দিতাম, বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া, ফ্রেন্ড সার্কেল, আড্ডা, ইউনো টাকা ছিল, ক্যাশ টাকা। তো ইউনিভার্সিটি গেলাম, তো ক্যান্টিনের কত টাকা বিল আছে, 5,000 টাকা বিল, সেটা আমি দেবো। তো ওই সময় কিন্তু টাকাটা খরচ করা হয়ে যেত। যখন এক বছর পরে 2004-এ একদম জিরো, অফিস ভাড়া দেওয়ার টাকা নেই, প্রবলেম হচ্ছে। দেন আই রিয়েলাইজ যে আমাকে অবশ্যই আদার্স এক্সপিরিয়েন্সগুলি আমাকে আনতে হবে। কি আনতে হবে? আমাকে শিখতে হবে, আদার্স আই ক্যান রান মাই শো। আমি কিছু প্রোডাক্টও ডেভেলপ করলাম, যেটা ছিল তখন ওই ভিডিও সার্ভেলেন্সের জন্য, যে বিভিন্ন অ্যাপার্টমেন্টগুলিতে আমরা ক্যামেরা সলিউশন, যেটা ডিভিআর কার্ড ছিল। এখন তো আসলে অনেক আধুনিক ডিভাইস চলে আসছে। তখন 2003-04-এ কিন্তু আপনার খেয়াল আছে কিনা যে কম্পিউটার দিয়ে চাইনিজ কিছু ডিভাইস ছিল ডিভিআর, সেগুলো আমরা ম্যানুয়ালি সেট আপ করতাম। তখন এতটা ডিজিটালি আমরা স্ট্রং ছিলাম না ওই সময়টা। এখন তো বাসায় বাসায় ক্যামেরা আছে, বা অফিসগুলিতে সিকিউরিটি ক্যামেরা আছে, বা ইকুইপমেন্টগুলি পাওয়া যায়। বা তখন আমরা দেখা যেত যে এক একটা ক্যামেরা প্যানাসোনিকের আমরা আনতাম হলো 40,000-50,000 টাকা করে, হিউজ দাম। এখন 2,000 টাকাতে ক্যামেরা পাওয়া যায়। তারপর আমরা অনেকে ব্যবহার করি না, করা উচিত। তো তখন আমাদের এক একটা সেট আপ করতে দেখা যেত যে আমাদের অলমোস্ট 2টা ক্যামেরা দিয়ে করলে প্রায় 1.5 থেকে 2 লাখ টাকার মতো খরচ, ইনক্লুডিং দ্য কম্পিউটার, কারণ একটা কম্পিউটার লাগতো সিপিইউ এটাকে সেট আপ করার জন্য। দেন আমি 2004-07 আমি চাকরি করেছি, পাশাপাশি চাকরি করেছি, যে আমি 8 ঘন্টা চাকরি করেছি। এবং তখন আপনি গ্র্যাজুয়েট হয়ে গেছেন? হ্যাঁ, গ্র্যাজুয়েট হয়ে গেছে। সো 4-7 এই 3 years ইজ আ টাফ জার্নি ফর মাই লাইফ, কারণ তখন আমি অ্যাভারেজ ওয়ার্কিং আওয়ার ছিল মোর দেন 20 আওয়ার্স। কারণ আপনি যেখানে চাকরি করবেন, আমি গ্রামীণ ফোনে চাকরি করেছি, বাঙালিতে চাকরি করেছি, আমি আরেকটা কোম্পানি আছিল ইজিপশিয়ান কোম্পানি নূর বাংলা, সেখানে আমি ফাইন্যান্স ম্যানেজার ছিলাম। সো এগুলো বলছি এই কারণে যে আমি এক এক কোম্পানিতে এক এক টিমে কাজ করেছি ফর লার্নিং এক্সপিরিয়েন্স। আমি কাজ করেছি সেলসে, আমি কাজ করেছি কাস্টমার সার্ভিসে, আমি কাজ করেছি আইটিতে, আমি কাজ করেছি ফাইন্যান্স ম্যানেজার হিসেবে, যদিও আমার ব্যাকগ্রাউন্ড ফাইন্যান্স না। And I resigned from that company after working 1 month. So আমি যখন দেখলাম যে আসলে ইনভয়েস বা আদার্স, কারণ বাংলাদেশে কিন্তু মোস্ট অফ দ্য কোম্পানি আপনি দেখবেন যে ফাইন্যান্স রিলেটেড কিন্তু খুব বেশি প্র্যাকটিস হয় না, তারা জাস্ট ইনভয়েস অ্যান্ড দ্য লেজার মেনটেনটাই কিন্তু বেসিকলি হচ্ছে। কিন্তু ফোরকাস্টিং যেটা আমরা বলি, রিয়েল ফাইন্যান্স, যে আমি প্রজেকশন করবো আফটার আমার ইউআই কি আর আরওআই কি আসছে, সেটা কিন্তু আমরা বের করতে পারি না। তো 2007 পর্যন্ত আমি 2টা মিক্স ম্যাচ করলাম, এর মধ্যে অফিসটাকে রান করলাম। অ্যান্ড দেন 2008 থেকে আমি ফুল ফেজ আবার ব্যাক করলেন। বাট এখানে একটা ইন্টারেস্টিং হচ্ছে যে আমার কোম্পানির বয়স কিন্তু এখন 17 ইয়ার্স। আচ্ছা, কারণ 2002 থেকে 2019 আমরা কিন্তু এটা কন্টিনিউশনে রেখেছি। সেই 200 স্কয়ার ফিটের অফিস এখন অফিস থেকে এখন আমার অফিস টোটাল 8টা অফিস। আচ্ছা, সো ইটস 20,000 মিনিমাম, প্লাস মাইনাস, রাইট, প্লাস মাইনাস এই 15 to 20,000 হবে, যেখানে আমরা 5-6 জন আমাদের টিম মেম্বার ছিল। এখন মোর দেন 400 টিম মেম্বার কাজ করতেছে আমার সাথে। সো ওটা জার্নিটা আসলে একটু যদি আপনার সময় থাকে, আমার দুই একটা পয়েন্ট অ্যাড করছি। যখন 2008 থেকে
ফুল প্রফেশনাল ফর্মে যে আই নো দ্য স্ট্রাকচার অফ অ্যাডমিনিস্ট্রেশন কী হবে বা এইচআরএ কীভাবে হবে, লাইক জয়েনিং লেটার কীভাবে দেওয়া উচিত। কারণ যখন আপনি বিজনেসটা রান করবেন, আমি কিন্তু আমার কোনো পার্টনার নাই, কোনো ইনভেস্টর নাই। সো ফর মি মাই পার্টনার ইজ মাই হ্যান্ড, আমার দুইটা হাত হচ্ছে আমার পার্টনার, এবং ইনভেস্টর হচ্ছে আমার ব্রেন। ওকে, সো এটা আমি অলওয়েজ ফলো করি, কারণ অনেকেই বলে যে বিজনেস করার জন্য টাকা লাগবে, ইনভেস্টর লাগবে, বাট আমি দেখেছি যে আমি বলি, খুব গর্ব করেই বলি যে আমার অফিসে পানি খাওয়ার গ্লাসটা ইনকাম থেকে কেনা। হিউজ। কোনো আমি লোন নেই, কোনো ব্যাংকে থেকে লোন নেই, কোনো পার্সোনাল লোন নেই। সো যেটা করেছি যে ফার্স্টে একটু টাফ ছিল, যখন কাজগুলি শুরু করা হয় তখন মানুষের একটা ট্রাস্টের একটা ইস্যু থাকে যে আপনি কাজ করবেন, সে কাজের জন্য আপনাকে যোগ্য কিনা, প্রুভ ইয়োরসেলফ। প্রুভ ইউর সেলফ বলেন। আর বাংলাদেশে হচ্ছে কি, একটা ম্যাক্সিমাম মানুষের মাইন্ডসেট আছে যে আপনি কোম্পানির প্রোফাইল দিয়ে আসলে কাজ পাবেন না, আপনাকে ইন্টারভিউ দিতে হচ্ছে, কোম্পানির সাথে প্রেজেন্টেশন দিতে হচ্ছে, আপনার পার্সোনাল পিআরটাকে সেখানে ইউজ করতে হচ্ছে। সো এই কানেকশনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম বোথ। কারণ আমি যদি এখন কাজ পাই, আমি যেহেতু সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করি, দ্য সার্ভিস ইন্ডাস্ট্রি হচ্ছে বেসিক্যালি এভরি মোমেন্ট, লাইক এভরি সেকেন্ড উই আর কাউন্টিং। লাইক যদি আমি আমার একটা বিজনেস বলি, যে আমি যেটা রিপ্রেজেন্ট করছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং, বাক্যকে। সো আমরা 2009-এ আমরা শুরু করেছি ফর দ্য কল সেন্টার মার্কেটকে ফোকাস করে। কারণ বাংলাদেশে আমরা ভেবেছিলাম যে এই বিপিও, বিজনেস প্রসেস আউটসোর্সিংয়ের যে সেক্টরটা আছে, ইজ এ গ্লোবালি হিউজ মার্কেট, যেখানে 2009-এ ফিলিপিন টার্নওভার ছিল প্রায় $10 billion, নাও দে মোর দেন $30 billion টার্নওভার অনলি ফর দ্য ভয়েস কল সেন্টারের উপরে। তো আমরা তখন চিন্তা করেছি বাংলাদেশে আমরা যদি এখন কল সেন্টারটাকে আগে ফোকাস করি, সো দ্যাট আমাদের লোক পেতেও সুবিধা হবে, কাজ করতেও সুবিধা, এবং আমরা ডোমেস্টিক মার্কেটে ফোকাস করার আগে ইন্টারন্যাশনাল করেছিলাম। দ্যাট ইজ এ রং কনসেপ্ট ব্যাক 2009। লাইক ফর আমার কোম্পানি, আমি আমেরিকার কাজ করেছি, কানাডার কাজ করেছি, আমি ইউরোপের কাজ করেছি, মিডল ইস্টের কাজ করেছি। বাট তখন আসলে আপনি যখন একটা কোম্পানি হয়ে বাইরের কোম্পানিকে পিচ করবেন বা তাদেরকে এসএলএ সার্ভিস লেভেল এগ্রিমেন্টগুলিকে আমরা যখন কাজ করতাম, ডিউ টু ল্যাক অফ এক্সপিরিয়েন্স কিন্তু আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। দেখা গিয়েছে যে আমরা লন্ডনের একটা কোম্পানি কাজ করলাম, তারা আমাদেরকে ইমেলের মাধ্যমে বা আমাদের ভিডিও কনফারেন্সিংয়ে কথা বললাম, বাট ভিডিও কনফারেন্সিং কিন্তু বোঝার উপায় নেই সে কোন দেশে আছে। সো আমরা দেখলাম তার ট্রেড লাইসেন্স সব কিছুই বা তার ইনকর্পোরেশন করা আছে ইউকেতে। সো আফটার ওয়ার্কিং লাইক 3 or 6 months তারা পেমেন্ট দেওয়া বন্ধ করে দিল, বা কোনো একটা ফ্রড কেস হলো। সেই ফ্রড কেসটা কিন্তু আসলে তখন ওই মুহূর্তে আমরা বুঝতে পারিনি যে কীভাবে আমরা রিকভারি করব। কারণ দ্য কান্ট্রি অফ ল, যে বাংলাদেশের যে ল আছে সেটার সাথে কিন্তু বাইরের সাথে লতে আমি কোনো কেস প্রস্তুত করতে পারছি না। সো এই পারপাসে তখন আমরা শিখলাম কি, যে বাইরের কাজ করতে হলে বাইরে একটা কোম্পানি থাকলে আমাদের জন্য সুবিধা। তখন এই লার্নিংগুলো আসলে আমি কখনো লস বলি না। 10 বছর আগের গল্প বলছি। জি, তো আমি এটা কখনো আসলে লস বলি না। ফর মাই ডিকশনারি এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, যত ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স বোথ। বিকজ অফ যতগুলি আমার লস আমি যদি বলি, দ্যাট ইজ আ মাইনাস ফর মাই ডিকশনারি। বাট আমি আসলে যদি বলি যে না, এটা আমার এক্সপিরিয়েন্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, যদি আমি দেখা গিয়েছে আমি একবার ইউকে থেকে আমি প্রায় $65,000 বিল পাইনি। তো $65,000 কিন্তু আসলে আমার 3 মাসের বিল ছিল, এবং তার মধ্যে কিন্তু খরচ তো সব মোটামুটি 80% খরচ ছিল বা 70% খরচ ছিল। তো এটা একটা বড় ধাক্কা ছিল আমার জন্য। দেখা গিয়েছে তারা যখন আমাকে ইনভয়েসের এগেনস্টে বিল পাঠায়, তো বলেছে তুমি অলরেডি আমি ওয়াইর ট্রান্সফার করে দিয়েছি। আমি প্রতিদিন ব্যাংকে যেয়ে বসে থাকতাম যে ব্যাংক কখন টাকা ঢুকবে। এরকম 7-8 দিন ঢোকার পরে দেখলাম যে টাকা তো আর ঢুকে না, বুঝছেন। খালি বলে ওরা যে পাঠিয়ে দিছি, তুমি চেক করো, তোমার মনে হয় সুইফট কোড ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, ওটা ভুল হয়েছে। আসলে পাঠায় নেই। পরে আমি আমার এক ফ্রেন্ডকে বললাম, লন্ডনে থাকে, যে দোস্ত বিপদে পড়ছি, এই কোম্পানির অ্যাড্রেস যে দেখো তো ওদের সাথে কথা বলা যায় কিনা। যে দেখি কোম্পানির কোনো অস্তিত্বই নেই। ওকে ওকে। সো দ্যাট ইজ এ জার্নি। 2009 সালে $65,000 এটা কিন্তু অনেক টাকা, অনেক টাকা ওদের জন্য ডলার, ওদের জন্য $1,000, আর আমাদের এখানে কোটি টাকা। হ্যাঁ, তারপর যেটা হয়েছিল, আমাদের টিম মেম্বার আসলে খুব সাপোর্ট দিয়েছে। এরকমও সময় গিয়েছে যে আমি বলবো একটা খারাপ সময় ছিল, যেখানে আমার প্রায় 6 to 7 months আমি স্যালারি দিতে পারিনি। বাট মজার ব্যাপার বা যদি খুশির ব্যাপার, একটা লোকও চাকরি ছাড়ে নাই। আমাদের টিমে যারা ছিল, একজন লোক ইনক্লুডিং দ্য পিয়ন,
তখন আমি যেটা করেছিলাম সবাইকে আমার গ্যারান্টি দিয়ে ক্রেডিট কার্ড করে দিয়েছিলাম। ওকে, তো তারা অ্যাটলিস্ট ক্রেডিট কার্ডে শপিং করে যেন বাসায় বাজারটা করতে পারে। অলরাইট। এবং ইন্টারেস্টিং একটা জিনিস আমি জিজ্ঞেস করতে চাই তৌহিদ ভাই, অ্যান entrepreneur need to be a good leader as well, right? কারণ আপনাকে এই কঠিন সময় কিন্তু আপনার যারা টিম মেম্বার যাদের তারা আপনার টোটাল টিমটা চালাচ্ছেন, ইজ আ ফ্যামিলি, ফ্যামিলি, তাদের সাপোর্ট ছাড়া কিন্তু আপনি আজকে এদিকে আসা। ডেফিনেটলি দেখেন, আমি যে আপনার সাথে কথা বল, আমার অফিস কাজ চলতেছে, ক্লায়েন্টের মিটিং করতেছে বা আমাদের সার্ভিসগুলি রান হচ্ছে, সেটা কিন্তু বন্ধ নেই। ডেফিনেটলি ইজ টিম ওয়ার্ক, অ্যান্ড আমরা একটা বড় সময় কিন্তু আমাদের টিমকে দিই। যদি আপনি 24 ঘন্টা সময় দেখেন, আপনি আপনার অফিসে কিন্তু অ্যাভারেজ যারা এন্টারপ্রেনার তাদের কোনো ফিক্সড টাইম নেই। এক্স্যাক্টলি। আমি যখন জব করবো সেখানে কিন্তু 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা একটা ফিক্সড টাইম আছে যে এর বেশি আমার থাকতে হবে না, বা যখন আমি অফিসে ঢুকছি বা বেরোচ্ছি, বের হওয়ার পরে কোনো মাথার মধ্যে কোনো অফিসের ঝামেলা নেই। বাট আপনি যখন ঘুমাচ্ছেন আপনাকে চিন্তা করতে হচ্ছে কালকে পেমেন্ট কীভাবে দিবেন, মাসের 1 তারিখে অন টাইম স্যালারি দিতে হবে, যেটা মাসাল্লাহ যদি বলি যে লাস্ট কাপল অফ ইয়ার্স আমি ট্রাই করি রানিং মান্থে স্যালারি দেওয়া। আচ্ছা। কারণ আমার টিমটা তো সে কষ্ট করেছে। এখন টিমের মধ্যে অনেকেই আছে যারা 10 বছর কাজ করছেন আমার সাথে, 11 বছর কাজ করছেন। সো এটা একটা ভালো আমাদের দিক, যেটা আমাদের যদি বলেন ট্রাস্ট বা কাজের জন্য সুবিধা, কারণ তারা এখন আমাদের আই কন্ট্যাক্ট বুঝে। সো একটা কাজ করতে করতে কিন্তু মানুষের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। হ্যাঁ, সো আমি আপনাদের এই প্রোগ্রামে এটা বলতে চাচ্ছি যে আমার এই যে জার্নি বা কাজের ক্ষেত্রে ডেফিনেটলি দের ইজ নো শর্টকাট। যদি আপনি শর্টকাট পলিসিতে চিন্তা করেন যে আমি একটা কাজ বানাবো, যে কাজটা হবে বাট শেষ হয়ে যাবে, এটা আমি নিজে এক্সাম্পল। আমি একটা করেছি 2003-তে, 4 পর্যন্ত এটা নিয়ে চলেছি, বাট এটা নিয়ে কিন্তু লং রানে আসতে পারিনি, সাস্টেনেবল ছিল না। তো সেখানে আমাদের কাজ করার একটা বড় সুযোগ আছে। আরেকটা হচ্ছে যেহেতু আমি সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করি, অ্যাজ ইউ নো, যদি আমি একটু ডিভাইড করি যে আমাদের বাংলাদেশে একটা সেক্টর কাজ করছে সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে বা ইনোভেশন নিয়ে বা বিভিন্ন রকম জিনিস তৈরি করছে। হ্যাঁ, এটা মেবি আইওটি ডিভাইস অর মেবি সফটওয়্যার, মেবি হার্ডওয়্যার রিলেটেড কোনো ডিভাইস, রোবোটিক্স, হোয়াট এভার দ্য সলিউশন। বাট তারপর আরেকটা টিম কাজ করছে হার্ডওয়্যার নিয়ে, অ্যান্ড এটা যখন তৈরি হবে তারপরে কিন্তু সার্ভিস লাগবে যেখানে আমরা কাজ করছি। তো দেখা যাচ্ছে যে আপনার একটা সফটওয়্যার ডেভেলপ করছে অথবা 10 জন প্রোগ্রামার মিলে, হার্ডওয়্যার ডেভেলপ করছে অথবা 50 জন লোক মিলে, বাট চালাচ্ছে কিন্তু হাজার হাজার লোক। এক্স্যাক্টলি। এবং একটা ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, যেটা হচ্ছিল যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভিশন, আমরা যে ভিশন 2021-এর দিকে আগাচ্ছি, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন, এবং এই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের তরুণ উদ্যোক্তা, এবং তিনি কিন্তু উদ্যোক্তা তৈরির ব্যাপারে কিন্তু অনেক উৎসাহী। এবং রিসেন্ট অর্থ বছরে আপনি জানেন, আপনি ওগুলোর সাথে ইনভলভ আছেন, এবং আমরা যতটুকু জানি যে 100 কোটি টাকা পর্যন্ত বরাদ্দ হয়ে গিয়েছে, 500 পর্যন্ত হবে, 500 পর্যন্ত হবে যদি। তো আমাদের উদ্যোক্তা যারা হতে চায়, যারা গ্র্যাজুয়েট করবে, খুব শীঘ্রই গ্র্যাজুয়েট করবে, তারা কি উদ্যোক্তা হওয়ার জন্য কি মানসিকতা বা কি ধরনের চিন্তা নিয়ে তারা আসে? আসলে আমি এখানে আমার কিছুটা পজিটিভও লজিক আছে, কিছু নেগেটিভও আছে। প্রথমত হচ্ছে যে আমাকে টাকা দিলে হবে না, উই নিড প্রপার মেন্টরিং করতে হবে। যদি আমি রিসেন্টলি কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি, যে আমি কিছু ইনোভেশনে ফান্ড দিব, তো আমার অভিজ্ঞতা হচ্ছে যে আমি যখন লিখে দিয়েছি অ্যাজ পার দ্য ক্রাইটেরিয়া আই ওয়ান্ট টু ইনভেস্ট ফর দ্য সার্ভিস ইন্ডাস্ট্রি, সার্ভিস সেক্টরে আপনি আছি এবং সেখানে আমি কাজ করতে চাই। আমি মোর দেন 60-র মতো আইডিয়া পেয়েছি। স্টিল এটা আমার অ্যানালাইসিস টিম, আমার টিম কাজ করছে। তার মধ্যে 30% ধরেন যে করতেছে হাঁস মুরগির খামার। কিন্তু বাবা তুমি যখন দেখেছো অ্যাপ্লিকেশনটা, স্পেসিফিকলি কিন্তু লেখা আছে কোন কোন জায়গাতে কাজ করব, স্ক্রিনিংয়ে বাদ। কিন্তু তাহলে আমি বলতে যাচ্ছি পয়েন্ট এই কারণে যে আমাদের কিন্তু মানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংয়ে, যে আসলে আমরা কী করতে চাচ্ছি, তার জন্য কিন্তু আমাদের সেটা পড়ে বুঝে সেটা করা উচিত। সেকেন্ডলি হচ্ছে আমাদের প্রেজেন্টেশনে, যে আমি একটা আইডিয়া আছে, হ্যাঁ, আপনার কাছে যখন আইডিয়াটা আসছে আপনার ভাবা উচিত না যে বাংলাদেশে বা পৃথিবীতে একমাত্র আপনি এটা চিন্তা করছেন। এক্স্যাক্টলি। সো আপনার থেকেও কিন্তু জিনিয়াস লোক থাকতে পারে। তা আমাদের একটা প্রবলেম আছে, যদি আমরা কিছু একটা চিন্তা করি মনে করি যে আমার থেকে বড় আর কেউ নাই, হুইচ ইজ রং। মানে আমি যদি আমার লার্নিং কার্ভটাকে স্টপ করে দিই আমি কিন্তু ডেড। যখন থেকে মনে করবো যে আমি সব শিখে ফেলছি, সব বুঝে ফেলছি, আমরা দেখা যায় যে একটা টপিক্সে যখন আমার টিমকে কাজ করতে দেই, বলা হচ্ছে যে এই টপিক্সে আমাকে একটা সামারি দাও।
সে গুগলে সার্চ করে প্রথম 2 পৃষ্ঠা সার্চ করে আমাকে দিয়ে দিছে এবং বলতেছে আমি তো খুব ভালো বুঝি ভাই এটা এখন। বাট স্ট্যাটিস্টিক্যালি কিন্তু 10,000 আওয়ার যদি কোনো কিছু না পড়েন আপনি সেখানে এক্সপার্ট বলতে আপনাকে তাকে পারেন না। এক্স্যাক্টলি, সো আমরা যদি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সো আমরা কি করছি, গুগলের 2 থেকে 3টা পেজ কয়েকটা আর্টিকেল একটা ডাউনলোড করে পড়ে এক্সপার্ট হয়ে মানে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সো অনেক এক্সপার্ট পাবেন আপনি এখন, রাইট। কিন্তু যদি আপনি সেকেন্ড পেজে থার্ড পেজে যান উত্তর দিতে পারবেন না। বিশেষ করে লিঙ্কডইনে আমি দেখি যে এই স্পেশালিস্ট সেই স্পেশালিস্ট, রাইট, আপনি একটা আর্টিকেল পাবলিশ করে স্পেশালিস্ট হয়ে গেলেন। স্পেশালিস্ট হয়ে গেছেন, বাট আপনি যে কাজটা করতেছেন ইউ শুড হ্যাভ মোর টাইম। আপনাকে সময় দিতে হবে, সময় না দিলে কিন্তু আসলে হবে না। সো হোয়াটএভার, আমি যেটা বলছিলাম যে আমাদের যে উদ্যোগটা তৈরির জন্য আমি এখন মনে হয় 18টা বা 19টা আইডিয়া চয়েস হয়েছে। ডিসেম্বরের মধ্যে আমি ফাইনালাইজ করবো। আফটার কিছু আমরা আপনাকে ইনভাইট করছি, যদি আমাদের সিলেকশনের দিন আপনি সময় দিলে অবশ্যই আসেন। আমরা তো এই ধরনের কাজের জন্য আপনাকে একটা জিনিস বলে দিই, আমরা ইএমকে সেন্টারের সাথে কিছুদিন আগে গত বছরে একটা প্রোগ্রাম লঞ্চ করি যে দ্য নেক্সট রোবোটিক্স ফ্রন্টিয়ার। ওকে, এটা আমাদের ইএমকে সেন্টারের আগে যে ডিরেক্টর ছিলেন আরএন ভাই, ওনার থ্রুতে। সো দ্য মেইন আইডিয়া ইজ টু টার্ন আইডিয়া ইনটু এন্টারপ্রেনারশিপ। অনেকের আইডিয়া থাকে বাট তাদের কাছে কিন্তু কোনো এমভিপি বা কোনো একটা প্রোডাক্ট থাকে না, যেই প্রোডাক্টটা আপনাকে দেখে বলতে পারে যে তহিদ ভাই দিস ইজ দ্য প্রোডাক্ট, গিভ মি মানি। কারণ আপনি কিন্তু দিন শেষে আইডিয়াকে ফান্ড করছেন না, আপনি প্রোডাক্টকে ফান্ড করছেন। সো আমরা ওই প্রোডাক্টটাকে ডেভেলপ করার জন্য ইনিশিয়েটিভ নিয়েছি। আমার আইডিয়াটা হচ্ছে যে আমি যাদেরকে ফান্ড করছি আমি ফুল মেন্টরিং করব। আচ্ছা যেটা আমি না বুঝবো আমি টাকা দিব না। আচ্ছা, সো দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট একটা অ্যাপস বানাবে, যে অ্যাপসটাতে হয়তো বা আমাদের সিটিজেনের হেল্প হচ্ছে। জি সো আমি এখানে ফান্ড করবো অ্যাপস ডেভেলপমেন্ট, অ্যাপস মার্কেটিংয়ের জন্য। দেখা যাবে অফিস হয়তো বা আমার অফিসে হতে পারে, বা আমি একটা অফিস দিতে পারি, বাট ম্যানেজমেন্ট রান বাই আওয়ার টিম। এক্স্যাক্টলি, কারণ যে লোকটা আইডিয়া মেকার সে কিন্তু আমার মতো ওই 4 বছর চাকরি করে আসে নাই। রাইট সো সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভে প্রবলেম হবে, তার ফাইন্যান্সের প্রবলেম হবে, তার ম্যানেজমেন্টের প্রবলেম হবে। সো আমার আইডিয়াটা হচ্ছে যে আমার যে কোর ম্যানেজমেন্ট টিম তারা ওই স্টার্ট আপকে হেল্প করবে। এক্স্যাক্টলি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওদের গ্রোথ। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যে জিনিসটা দেখি যে একটা স্টার্ট আপ ডেড হয়ে যায় প্রপার মেন্টরিংয়ের কারণে, গ্রোথের অভাবে, এবং দিন শেষে একটা সার্টেন গন্ডির মধ্যে ওরা সীমাবদ্ধ থাকে বিকজ দে আর ল্যাক অফ ফান্ড, রাইট? মানে দেখেন আপনি চিন্তা করছেন যে আপনি একটা গেমস ডেভেলপ করলেন, গেমসটা করতে আপনার খরচ হবে হলো এক্সাম্পল আমি বলছি যে 10 টাকা। ওকে, আপনি যখন ফান্ড নিচ্ছেন, আপনি ইনভেস্টর থেকে ফান্ড নিচ্ছেন যে ঠিক আছে আপনি আমাকে 15 টাকা দেন। সে 15 টাকা পেলো, 10 টাকা খরচ করলো সে গেমসটা ডেভেলপ করার জন্য, কিন্তু সে জানে না যে তার 80%-এর থেকে বেশি খরচটা মার্কেটিংয়ে লাগবে। এক্স্যাক্টলি, তখন তার কিন্তু দরকার ছিল এখানে 90 টাকা বা 80 টাকা, তাহলে সে বাকি টাকা দিয়ে কিন্তু সে লং টার্ম সাস্টেন করতে পারতো এবং সেখান থেকে রিটার্ন সে পেত। কিন্তু কি হচ্ছে, কোনো বিজনেসে খারাপ না, পানের ব্যবসাও ভালো ভাই, চালের ব্যবসাও ভালো যদি করা যায়, প্রপারলি করা যায়, Exactly. মেনটেন করা যায়। সো যখন সেটা করতে যাবে তাকে তো সেটা বুঝতে হবে যে আমার ফিউচার ডিমান্ড কি, সে এটা জানে। তাকে প্রপার মেন্টরিং যখন করা হচ্ছে, দেখা যাচ্ছে আমরা তখন বলছি অ্যাজ এ ইনভেস্টর হিসেবে যে দেখেন আমি রং ইনভেস্টমেন্ট করেছি, দ্যাট ইজ নট এ রং ইনভেস্টমেন্ট। আপনাকে রং গাইডেন্স হয়েছে। আপনি যদি আইডিয়াটা পছন্দ করেন তাহলে আপনাকে আইডিয়ার পেছনে মেন্টরিং করতে হবে, ব্রেনস্টর্মিং করতে হবে, এবং লাগলে আরও অ্যারোস অ্যাড করতে হবে, যেটা দিয়ে সে আইডিয়াটাকে আরও রিচ করে আরও লজিস্টিক দিয়ে হয়তো বা 3টা লোক 3 জায়গা থেকে 3টা পয়েন্ট বলেছে, 3জনকে মার্চ করতে হবে, করে একটা প্রপার প্রোডাক্ট নিয়ে আসতে হবে, যে প্রোডাক্টটা আসলে রিয়েলি সাস্টেনেবল। এবং আপনারা যদি দেখেন রিসেন্টলি ই কমার্স সাইটগুলিতে বা বিভিন্ন রকম এফ কমার্সে বা বিভিন্ন মার্কেটিংয়ে যেগুলি হচ্ছে, তো আমরা কিন্তু যখন কাজ করছি লং টার্ম কিছু কাজ করছি না। যদি আমি এখন একটা সার্ভিস বলি, যেটা আমি ই সার্ভিসের কথা, ই সার্ভিস কিন্তু আসলে 6 মাসে 1 বছরে আপনি সাস্টেন করতে পারবেন না। আপনি ই সার্ভিসে প্ল্যান করলে আপনাকে মিনিমাম 3 ইয়ার্স, ম্যাক্সিমাম 10 ইয়ার্স করে আপনাকে শুরু করতে। এটা আমার থটে যে 3 বছরের নিচে ফান্ড থাকলে আপনার আসলে সেটা নামাই উচিত না, এবং সেটা মার্কেটিং কস্টই আপনাকে বেশি রাখতে হবে। সো সেই জায়গাতে যদি আমরা কাজ না করি, আইডিয়াতে ইমপ্লিমেন্ট হবে না। আমার খেয়াল আছে আমি একটা প্রোডাক্ট লঞ্চ করেছিলাম ব্যাক 2009-এ, কলবাজার নামে। কলবাজার, কলবাজার কি গ্রামীণ ফোনের কলবাজারে? না, এটা হলো সেল বাজার ছিল। সেলবাজার, I'm sorry. আমার প্রোডাক্টটা ছিল কলবাজার, মোহাম্মদপুরে আমার একটা অফিস ছিল। আমি কল সেন্টারের মধ্যে বাজারে অর্ডার নিতাম এবং আমি বাসায় দিতাম। তখন আমার প্রবলেম হতো কি কি, আমি মনে করেন যে মাছ পাঠালাম,
মানুষ মাছ দেখে পছন্দ করতো না, মাছটা তো ছবিতে একরকম দেখছিলাম, ভিডিও আচ্ছা। কলে আমি ভিডিও কলে দেখাতাম, বুঝছেন। আচ্ছা ছোট্ট একটা সেট আপ ছিল, কারণ বাজার থেকে প্রতিদিন সকালবেলা বাজার করে নিয়ে আসতো আমার সেলস টিম। আনার পরে রাত্রে বিক্রি হতো মনে করেন 30%, 70% সবজি আবার সবাইকে ফ্রি দিয়ে দিতাম। আচ্ছা তো এই 6 মাস আমার একটা খুব মানে মজার অভিজ্ঞতা ছিল। আচ্ছা। আমি অনেকগুলো বিজনেসের সাথে আমি কিছু এক্সপিরিয়েন্স নিয়েছি। কলবাজার থেকে। কলবাজার থেকে আমাদের যে হিউম্যান বিহেভিয়ার, তো যেহেতু তখন আমি পিক আপ এফোর্ড করতে পারবো না, এখন তো অনেক ভালো ভালো মানে স্ট্যান্ডার্ড আমাদের ডেলিভারি চ্যানেল হয়ে গেছে। তখন আমার ছিল আইসক্রিমের গাড়ি, যে আইসক্রিমের যে গাড়িগুলি বিক্রি হয় না, ফ্রোজেন থাকে, তো এগুলির মধ্যে আমি মাছ মাংস এগুলি পাঠাতাম যা নষ্ট। রাইট, এটা কিন্তু একটা ইনোভেশন ছিল ওই সময়কার আলোকে, 2009। 2009 এর আলোকে, যে জিনিসটা এখন অনেকেই ইনভেন্টরি বা এখন অনেক আছে, কয়েকশো আছে যদি আপনি অনলাইন শপ। সো সো আরেকটা জিনিস আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে ডাউন দ্য লাইন 2019-এ এসে আমরা কথা বলছি, সো আমরা যে ডিজিটাল বাংলাদেশ নিয়ে কথা বলছি এবং আমাদের অনেক কিন্তু উদ্যোগ নিয়ে আমরা কাজ করছি এবং আপনিও অনেক কিছুর সাথে জড়িত, যেখানে আমাদের আইসিটি ডিভিশন বিভিন্ন ধরনের ফান্ড দিচ্ছে, কিন্তু ওই ফান্ডগুলো কিন্তু প্রপারলি ইউটিলাইজড হচ্ছে কি হচ্ছে না এই ব্যাপারে আপনার যদি কোনো ওভারভিউ থাকে। কারণ দেখা যাচ্ছে যে একটা একটা ইনিশিয়েটিভের সাকসেস নির্ভর করে কিন্তু তার সাস্টেনেবিলিটির উপর। আমি যেটা বলি যে লাইক আপনি ফিতা কাটলেন, ওপেন হলো একটা জিনিসের, হ্যাঁ, বাট এটা কিন্তু ইনিশিয়ালাইজেশন। যদি আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের ভাষায় বলি, প্রথমে আপনাকে ইনিশিয়ালাইজেশন থাকতে হবে, তারপরে ইমপ্লিমেন্টেশন করতে হবে, তারপরে ফলো আপ করতে হবে এবং লাস্ট ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট ইউএটি করতে হবে। সো যদি ইনিশিয়ালাইজেশনের পরে আমরা যদি ইমপ্লিমেন্টেশনে যদি কন্টিনিউয়াস ফলো আপ না রাখি, যেটা আমি গ্রামীণ ফোনে আমি একটা প্রজেক্ট লঞ্চ করেছিলাম, এটা ছিল আপনার 100 ডেজ প্ল্যান। সো আমরা মাইক্রোসফট প্রজেক্টে এভরি 100 ডেজের প্ল্যান নেওয়া হতো। সো অল দ্য ডিপার্টমেন্ট উইল আপডেট দেয়ার রানিং স্ট্যাটাস, যে তারা কত পার্সেন্ট কাজ কমপ্লিট করেছে। তো আইডিয়ার যে কাজগুলি হচ্ছে এখানে মনে হচ্ছে আমার একটা তাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস ইউজ করা উচিত, যে টুলসের মাধ্যমে টোটাল লাইফ সাইকেলটা চলে আসবে, টাইম টু টাইম সবাই আপডেট দিবে, মনিটর করতে পারবে, ডেডলাইন কারা কারা ক্রস করেছে, তার এখন টার্নওভার হওয়ার কথা ছিল 10% বৃদ্ধি পাওয়া উচিত ছিল 2020 সালে, তা হয় নাই, কেন হয় নাই, মানে এই জায়গায় যদি আমরা অটোমেশনটা না করা হয়, দ্যাট ইজ অলসো এ আইডিয়া ইনোভেশন। তো এখানে করা হলে আমার মনে হয় যে প্রপার মেন্টরিং অ্যান্ড ফান্ড ডেফিনেটলি দে শুড সাস্টেইন করা উচিত। ওকে, এখন আমি আসি হচ্ছে হলো আমাদের সামনে আপনার ডিজিটাল যেসব উদ্যোগগুলো হচ্ছে কি কি আসতে পারে যেখানে তরুণরা আরো উপকৃত হবে এটার থ্রুতে? সবার আগে আমাদের যেটা করা উচিত, আমাদের এডুকেশন সিস্টেমে কাজ করা, কারণ আমরা যে প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করছি, আপনি দেখুন যে এখন পর্যন্ত আমাদের টিপিক্যাল সিস্টেম থেকে কিন্তু আমরা বের হতে পারিনি। জি, যে যা যা আমাদেরকে শেখানো হচ্ছে তাই আমরা শিখতেছি, যখন আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আসতেছি সিজিপিএ খুব ভালো, দেন যখন জবে অ্যাপ্লাই করছেন চাকরির কারিকুলাম এবং লেখাপড়া কারিকুলাম সেম না, যেহেতু চাকরির কারিকুলাম আর লেখাপড়া কারিকুলাম সেম না, তাহলে কি দাঁড়াচ্ছে, অটোমেটিক্যালি কিন্তু সে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, কোনো কাজ পারছে না। তো সবার আগে আমার মনে হয় যে আমরা যদি টার্গেট করি, আমাদের এই প্রাইমারি স্কুল থেকে আমাদের কাজ করা উচিত। যদি আমরা স্কুল থেকে আমরা ডেভেলপমেন্ট করতে পারি, আইসিটিকে আমরা স্ট্রং করতে পারি, কারণ একটা মানুষকে যদি আপনি কমিউনিকেশন, কম্পিউটার স্কিল অ্যান্ড কনফিডেন্স শিখিয়ে দিতে পারেন, সে না খেয়ে মরবে না। সো তাকে যদি আপনারা ফোকাস করেন যে ঠিক আছে আমি কমিউনিকেশনের কিছু বেসিক কোর্স ফ্রম দি স্কুল থেকে শুরু হবে, সো দে শুড নো দ্য প্রপার কমিউনিকেশন। ডেফিনেটলি কম্পিউটার স্কিলকে আমরা যদি তাকে অ্যাভেলেবল করতে পারি, যেহেতু এখন সরকার থেকে প্রচুর ল্যাব করা হচ্ছে একদম রুট লেভেলে, উপজেলা গ্রাম অঞ্চলেও চলে গেছে শেখ রাসেল ল্যাব, সেখান থেকে যদি তারা উপকৃত হবে এবং একই সাথে কনফিডেন্স লেভেলটা তাকে ডেভেলপ করা, যে তুমি পারবে, তুমি পারবে, তুমি পারবে, দ্যাটস ইট। এক্স্যাক্টলি। সো okay, now we are in our next last segment with Tawhid Bhai, rapid fire question. The interesting answer of this season will get a prize after all those episodes of this season. So yeah, my first question, are you ready, Tawhid Bhai? Okay. So my first question, who inspires you? Me. Alright. Your first income as an entrepreneur? ফার্স্ট একটা ওয়েবসাইট থেকে ইনকাম করেছিলাম। How much? 5,000। Your favorite founder? Sorry, I was wrong. 97 এর ফার্স্ট আমি একটা হার্ড ডিস্ক ঠিক করে 300 টাকা পেয়েছিলাম। All right. 97. 97। Okay. Your favorite founder, Elon Musk, Mark Zuckerberg, or Dr. Kamal Khadir? মার্ক জুকারবার্গ। Your favorite startup in Bangladesh? So far? So far.
সেবা এক্সপ্রেজেড। Okay. Your favorite entrepreneurial quote? Your quote, like say, those who are entrepreneurs love some quotes of different founders from different startups, say like Bill Gates, Richard Branson, and people. নট স্পেশালি নাথিং। Okay. Okay. Rate 1, 2, 3. পাঠাও উবার সহজ. উবার পাঠাও সহজ। Okay. Rate 1, 2, 3. বিকাশ, নগদ, D-Money, Rocket, Nexus Pay. আপনি তো র্যাঙ্ক করে দিয়েছেন। Okay. Okay. Rate 1, 2, 3 amongst e-commerce. Daraz, eValley, Bagdum, Picabo. দারাজ, বাগডুম, টিকাবো। Okay. Your favorite place for holiday? এনি হিল এরিয়া, বান্দরবন, রাঙামাটি। Okay. Your favorite personality apart from you? মাই ফাদার। Okay. So thank you, Tohit Bhai. It's really amazing having you in our web series. One of the most interesting session ever so far. And your last advice or tips for upcoming entrepreneurs of our country, those who are watching this episode, tell them something. লাস্ট ওয়ান, জাস্ট শর্টকাট কিছু নেই, কাজ করতে হবে। এবং যেখানেই অনেকেই বলে যারা চাকরি করছেন, যারা এন্টারপ্রেনারশিপে আসতে যাচ্ছেন, আমি বলবো যে অ্যাটলিস্ট আপনি আপনার ফ্যামিলির জন্য 1 ইয়ার সিকিউর রাখেন, তারপর বিজনেসে আসেন। যদি ভাবেন যে এসে ইনকাম করে ফ্যামিলি রান করবেন, সেটা আসলে ইম্পসিবল, তখন ডাবল প্রেশার পড়ে। সো ফ্যামিলি রান করার টাকা ইনকাম করে সিকিউর করে দেন বিজনেসে আসলে ভালো হবে। Thank you, Rohit Bhai, for this amazing advice. And আশা করি আপনারা এই সেশন থেকে অনেক কিছু জানতে পারবেন। আমাদের এই ওয়েব সিরিজের মূল লক্ষ্য হলো যারা অন্টারপ্রেনার্স আছে, যারা উদ্যোক্তা, যারা এই মার্কেটে এত বছর ধরে আছে, 200 স্কোয়ার ফিট থেকে 20,000 স্কোয়ার ফিটের এখন সেট আপে তৌহিদ ভাইয়ের যে জার্নিটা, আমরা অনেক কিছু জানতে পারলাম। তো আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন এখান থেকে, এবং এটাই হচ্ছিল আমাদের মূল উদ্দেশ্য। সো আশা করি দেখা হবে নেক্সট কোনো সিজনে কোড টকের সাথে। থ্যাংক ইউ।